নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার। পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল নানা রকম কথা বলেন তার অননুকরণীয় ভিক্টোরিয়ান স্টাইলে। আমার দীর্ঘ প্রায় 3 দশকের সাংবাদিক জীবনে আমি পশ্চিমবঙ্গের রাজভবনে অনেক রাজ্যপালকে দেখেছি। ছোটবেলায় ডক্টর নুরুল হাসানের কথা শুনতাম, তারপরে অনেক রাজ্যপাল এসছেন, বীরেনজি শাহ থেকে শুরু করে এম.কে. নারায়ণন, গোপাল গান্ধী, তারপরে জগদীপ ধনকর এবং ডক্টর সি.ভি. আনন্দ বোস। ডক্টর নুরুল হাসান তো ইতিহাসবিদ ছিলেন, তার পাণ্ডিত্য প্রশ্নাতীত, এবং গোপাল কৃষ্ণ গান্ধী, ওরকম মানুষ খুব কম হয়। জগদীপ ধনকরের সঙ্গে আমি একান্তে বেশ কয়েকবার ইন্টারঅ্যাক্ট করেছি। অত্যন্ত স্পষ্ট কথার মানুষ, যেটাকে ন্যায্য বলে মনে করেন সেটাই বলেন, কোনো রাগ ঠাক নেই। কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস তার প্রকৃত সত্তাটাকে আড়াল করে রাখতে চান। সেই জন্যই বোধহয় দিনের সবসময়, এমনকি রাতেও, তিনি কালো চশমা পরে ঘোরেন। অতীতে এমজিআর, করুণানিধিকে কালো চশমা পরে ঘুরতে দেখতাম, কিন্তু এখন দেখছি সি.ভি. আনন্দ বোসও সবসময় কালো চশমা পরে ঘোরে। এবং পঞ্চায়েত নির্বাচনের আগে মিস্টার এসএসি বলে গগন বিদীর্ণ করলেন, নানা রকম করলেন, শান্তিকক্ষ করলেন, ছুটে ছুটে গেলেন ভাঙড়ে, বললেন ইটস টাইম ফর অ্যান অ্যাকশন। ওই বললাম লবডঙ্কা, ওনার কথায় ও কাজে বিস্তর অমিল। আবারও ওই সন্দেশকালের নির্যাতিতাদের জন্য রাজভবনে একটা ব্যবস্থা করেছেন থাকার, যদি কেউ থাকতে চায়। কিন্তু সন্দেশকালীর মাতৃশক্তি ভিটে মাটি ছেড়ে রাজভবনে থাকবেন কেন? প্রশ্ন তো এটাই, রাজভবনে তারা থাকবেন কেন? এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেছিলেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা কি করতে পেরেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী কি তাকে খুব একটা আর পাত্তা দিচ্ছে? কেন পাত্তা দিচ্ছে না সেই কারণটা সি.ভি. আনন্দ বোস জানেন, এবং পশ্চিমবঙ্গের অনেকেই জানেন। হঠাৎ করে 2023 সালের শারদোৎসবের সময় তিনি কুণাল ঘোষের পুজোতে চলে গেলেন। কেন গেছিলেন? গেছিলেন কি কিছু বার্তা দিতে, কিছু বিষয় নিয়ে যাতে আর নাড়াচাড়া না হয়? একটা দুটো বিষয় নিয়ে তো নাড়াচাড়া হয়েছিল, কিন্তু তারপর সেই বিষয়টা ধামাচাপা পড়ে গেছে। অমিত শাহ যেদিনকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে এলেন, সেদিন সি.ভি. আনন্দ বোস আসেননি। তিনি তখন রামমোহন সম্মিলনের পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন। যে রাজ্যপাল 2023-এর সরস্বতী পুজোর দিন অ আ ক খ শিখলেন, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় সমাবর্তনে গিয়ে মুখ্যমন্ত্রীকে পৃথিবীর নামি দামি মনীষীদের সঙ্গে তুলনা করলেন, আবার পঞ্চায়েত নির্বাচনের সময় এসএসসি করে নানা রকম কথা বললেন, ছুটে গেলেন বিভিন্ন জায়গায়, কিন্তু লবডঙ্কা। তিনি চোপড়া যাচ্ছেন, যেতেই পারেন, যেখানে খুশি যেতে পারেন। চোপড়ার ঘটনা সন্দেশকালীর ঘটনা আলাদা। চোপড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে নালা খোঁড়ার কাজ করছিল বিএসএফ, সেখানে জেসিবি মেশিন আনা হয়, মাটি কাটা হয়, সবকিছু রাখা হয়। সেই মাটির স্তূপে চাপা পড়ে 4টি ছেলের মৃত্যু হয়। বালক, অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখের। যেতেই পারেন গভর্নর, কিন্তু এতে বিএসএফকে কাঠগড়ায় তোলার কি মানে আছে? ইচ্ছা করে তো কেউ ওই ঘটনা ঘটেনি। আর সন্দেশকালীতে ওই নরাধমরা মাতৃশক্তির উপর অত্যাচার করেছে। সেই মাতৃশক্তি হিন্দু মুসলমান ওসবের মধ্যে আমি ঢুকতে চাই না। মাতৃশক্তি তাদের
বিরুদ্ধে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তাতে যেমন শেখ শাহজাহান নাম অভিযুক্তের তালিকায় আছে, তেমনি শিবু হাজরা, উত্তম সর্দারের নামও আছে। অতএব দুটোকে এক করে দেখা তো কোনো মানে হয় না। বিএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলছেন রাজ্যের প্রশাসনের সবাই, বিএসএফ কে কাঠগড়ায় তুলছেন, অনেকদিন ধরেই তোলেন মুখ্যমন্ত্রী। সেই শীতলকুচির ঘটনার সময় থেকে উনি কেন্দ্রীয় সরকারের নাম আছে, ছাপ আছে, এমন কিছু সহ্য করতে পারেন না। হয়তো ওনার অসুয়া আছে, ওনার জন্যই আমরা আয়ুষ্মান ভারতের প্রকল্প পাই না, এটা মাথায় রাখতে হবে। আমাদের স্বাস্থ্যসাথী অন্যান্য অনেক জায়গায় গ্রহণযোগ্য নয়, আয়ুষ্মান ভারত সব জায়গায় গ্রহণযোগ্য। ওনার একগুঁয়েমির জন্য অনেক কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা আমরা পাই না, বঞ্চিত হন রাজ্যের মানুষ। আবার তিনি আধারের বিকল্প কার্ড করবেন বলেছেন। সেই আধারের বিকল্প কার্ড আদৌ কি গ্রহণযোগ্য হবে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আসলে গভর্নর যেটা করছেন সেটা হচ্ছে দ্বিচারিতা। তিনি ভয়ে আছেন, কারণ 13 তলা 14 তলাকে সন্তুষ্ট করতে না পারলে তার বিপদে পড়ার আশঙ্কা রয়েছে ব্যক্তিগত স্তরে, এটা অনেকে বলছেন। আবার তাকে যেহেতু নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তাই সেই দিকটাকেও সম্পূর্ণ উপেক্ষা করতে পারছেন না। তাই টোকেনিজম করছেন, ছুটে যাচ্ছেন সন্দেশখালীতে, শান্তিকক্ষ বলছেন, নারী শক্তি, নারী মুক্তির কথা বলছেন। সবার মুখে নারী শক্তি, নারী মুক্তির কথা মানায় না, এটাও তো বুঝতে হবে। দক্ষিণে লবির একটা রেকমেন্ডেশনে তার গভর্নর পদ প্রাপ্তি হয়। অবসর নেওয়ার পরে তিনি কেরালাতেই বসেছিলেন, তারপরে দিল্লি নয়ডাতে থাকতে শুরু করেন। কোনোভাবে দক্ষিণী আমলা লবির সঙ্গে সম্পর্ক উন্নতি করে স্ট্রং রেকমেন্ডেশন আসে ওনার নামে। যেমন এই যে 2021 বিধানসভা নির্বাচনে ফল বেরোবার পর যে সন্ত্রাসের অভিযোগ করেছিল বিজেপি, অনেকে মারা গিয়েছিলেন, প্রায় 50-56 জন, যে টিম পাঠিয়েছিল দিল্লি, তাতে এই সিভি আনন্দ বোস ছিলেন। মানে তার কিছুদিন আগে থেকেই কেন্দ্রের শাসক দলের ঘনিষ্ঠ বলয়ে তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন এবং আস্তে আস্তে সফল হন এবং তাকে গভর্নর করে পাঠানো হয়। তিনি এসে বুঝতে পারেন যে কোন পথে চলবেন। তারপর নানাবিধ বিতর্কে তিনি জড়িয়ে পড়েন। সেই বিতর্ক থেকে নিজেকে মুক্ত করতে কখনো 13 তলা 14 তলার বার্তাবাহকের কাজ করেন বলে শোনা যায়, আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যাকে তার পথটা টিকে থাকে সেই জন্য তাদের কথা শুনেও হম্বিতম্বি করেন, কিন্তু আলটিমেটলি শূন্য কমবের ঝঙ্কার। এই ধরনের মানুষ যতদিন পশ্চিমবঙ্গের রাজভবনে থাকবেন, রাজ্যবাসী কিন্তু সাংবিধানিক ব্যবস্থা টিকে থাকার জন্য রাজ্যপালের যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকায় তাকে দেখতে পাবেন না। তিনি বড় বড় কথা বলবেন, মধ্যরাতে চিঠি পাঠাবেন, সাংবাদিক বৈঠক করবেন, টাইম ফর অ্যাকশন বলবেন, শান্তিকক্ষ খুলে লোক দেখাবেন, কিন্তু যখন অ্যাকশন নেওয়ার দরকার তখন তিনি অদ্ভুত নীরবতা পালন করবেন। তিনি কেরলে গিয়ে বসেছিলেন। শুভেন্দুবাবু যেদিনকে রাজভবনে গিয়ে বললেন যে আমরা দেখতে চাই রাজ্যপালের ভূমিকা, সঙ্গে সঙ্গে তিনি কেরল থেকে চলে এসে সন্দেশখালী গেলেন, দিল্লি গেলেন, দেখা পেয়েছিলেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী আমি জানি না, কলকাতা ফিরলেন, আবার কি রিপোর্ট কার্ড রেখা শর্মার সঙ্গে বসে সাংবাদিক বৈঠকে ছিলেন। শোনা যায়, কনফার্ম নয়, কিন্তু এসব কথা তো শোনা যায় যে রেখা শর্মাকে তিনি নাকি অনুরোধ করেছেন যে শাহজাহান টাহজাহানদের অ্যামনেস্টি দেওয়ার জন্য, যদি ওরা দোষ কবুল করে তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, এসব বলেছেন। আমি সত্যাসত্য জানি না, একজন আমাকে বললেন। তো আবার তিনি চোপড়া যাচ্ছেন, তিনি যেখানে খুশি যেতে পারেন, ঘুরে বেড়ান, বাংলা খুব ভালো, ভালোই লাগবে, আপনি নিরাপত্তার বহর নিয়ে ঘোরেন। কিন্তু প্রশ্ন হলো, আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে
রাজ্যে আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত থাকে সেদিকে নজর রাখা আপনি কি করেছেন? অনেকে বলছেন এখানে শাসকের আইন প্রতিষ্ঠিত। পশ্চিমবঙ্গে যারা যারা রাজ্যপাল হয়েছিলেন তাদের ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু কোনোদিন প্রশ্ন ওঠেনি এবং তাদের পাণ্ডিত্য নিয়েও কোনো প্রশ্ন ওঠেনি। ডক্টর নুরুল হাসান, গোপাল গান্ধী, এম কে নারায়ণন, এম কে জগদীপ ধনকর, এরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে কৃতবিদ্য মানুষ ছিলেন। কিন্তু এই ভদ্রলোক আমলা ছিলেন, আগে স্টেট ব্যাংকে চাকরি করতেন, কিন্তু তার অগাধ কোনো বিষয়ে পাণ্ডিত্য আছে বলে আমার মনে হয় না। সুভাষচন্দ্র বসুর প্রতি তার পরিবারের এক অনুরাগ শ্রদ্ধা আছে, খুব ভালো কথা, সেই জন্য তার পরিবারের সকলের পদবিতে বোস শব্দটা যুক্ত। কিন্তু প্রশ্ন হলো সুভাষচন্দ্র বসু যে আদর্শের কথা বলতেন সেই আদর্শকে কণামাত্র অনুসরণ করেন কি তার পদবি ব্যবহারকারী রাজভবনে অধিষ্ঠান করা এই ভদ্রলোক? পশ্চিমবাংলায় আইনের শাসন যাতে ঠিকঠাক ভাবে চলে, সংবিধান যাতে 13 তলা 14 তলা মেনে চলে, সেটা দেখার জন্য অন্য কাউকে এবার প্রয়োজন। এই ভদ্রলোককে রাজভবনে আরো একদিন রাখলে পরে রাজ্যের সমূহ ক্ষতি। কেন্দ্রীয় সরকারের মাথারা এই সহজ সত্যটা কি বুঝছেন? যদি বুঝতে দেরি হয় ক্ষতি কিন্তু রাজ্যবাসী।